ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে গঠনতন্ত্র সংশোধনের খসড়া তৈরি হয়েছে, যেখানে নানা সমালোচনার মুখে পরপর 2 মেয়াদের বেশি কাউকে ইসি কমিটিতে না রাখার বিষয়টি প্রস্তাব করা হয়েছে। সঙ্গে নির্ধারণ করা হচ্ছে বয়স সীমা। শুধু তাই নয়, 37 জন থেকে কমিয়ে 25 জনে আনা হয়েছে ইসি কমিটির সদস্য সংখ্যা। শিগগিরই খসড়া গঠনতন্ত্র অনুমোদনের জন্য পাঠানো হবে আইওসিতে। নভেম্বরে বিওএ নির্বাচন সুষ্ঠু করতে 1 মাস আগে শুরু হবে প্রক্রিয়া। নানা সমালোচনার মুখে 25 বছরের পুরনো গঠনতন্ত্র পরিবর্তন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বর্তমান 33 সদস্যের ইসি কমিটির বড় একটা অংশের অনেকেই দেশ থেকে পলায়ন, জেলে ও আত্মগোপনে থাকায় নির্বাচন এগিয়ে আনার দাবি ওঠে। অবশেষে গঠনতন্ত্র সংশোধনের খসড়া তৈরি করেছে সংস্থাটি, যেখানে ইসি কমিটির সদস্য সংখ্যা 37 জন থেকে কমিয়ে 25 জন করা হচ্ছে। সহসভাপতির সংখ্যা 5 জন থেকে কমিয়ে আনা হচ্ছে 3 জনে। উপমহাসচিব 3 জনের বদলে হবে 1 জন। অলিম্পিকে অংশ নেওয়া ফেডারেশনগুলোর প্রতিনিধি সংখ্যা 14 জন থেকে কমিয়ে 9 জন করা হচ্ছে। গঠনতন্ত্র তো গত কার্যকরী নির্বাহী মিটিংয়ে হয়েছে, এটা সিদ্ধান্ত হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, ইসি অ্যাপ্রুভ করেছে এবং তরিকা মোতাবেক আমরা এটা আইওসিতে পাঠাবো ফর দেয়ার ভেটিং এবং এরপরে আমরা এজিএমে তুলব। এজিএমে পাস হলে ফাইনালি দ্যাট ইজ দি ফাইনাল ড্রাফট স্ট্যাটিউট অফ বিওএ এবং পরবর্তীতে এটা আমরা আবার আইওসিতে পাঠাবো তাদের সিগনেচারের জন্য। অনেকগুলো বিষয় এখানে আমরা সংশোধন করেছি। রিভিউ কমিটি কথা বলেছে, এরপরে উপস্থিত সদস্যবৃন্দরা তারাও তাদের অপিনিয়ন দিয়েছে এবং ফাইনালি মিটিংয়ে শেষে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত করা হয়েছে। একটা বিষয় যেমন জেনারেল অ্যাসেম্বলির সংখ্যা কত হবে, এক্সিকিউটিভ কমিটিতে সদস্য কত হবে, তারপরে বয়সের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে, টেনিউরের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে, অ্যাবসেন্সের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে গঠনতন্ত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসছে বয়সে। 70 নাকি 75 বছরের ঊর্ধ্বে কেউ ইসি কমিটিতে থাকতে পারবে না। এটি নির্বাচন পূর্ব জেনারেল অ্যাসেম্বলিতে সবার মতামত নিয়ে অনুমোদন দেয়া হবে। তবে পরপর 2 মেয়াদে ইসি কমিটিতে থাকতে না পারার বিষয়টি এক প্রকার চূড়ান্ত। একটা গাইডলাইন দেওয়া থাকে আইওসিতে, যেমন বলা আছে একজন ব্যক্তি কোনো একটা পার্টিকুলার পোস্টে কনজিকিউটিভলি 3 অথবা 4টা টেনিউর থাকতে পারবে। মানে আমাদের এখানে আলোচনা হয়েছে 2টা টেনিউর থাকার ব্যাপারে, তো সেই হিসেবে আমরা 2টা টেনিউর এখানে সন্নিবেশিত করেছি। নভেম্বরে বিও নির্বাচন, যেটির কার্যক্রম শুরু করা হবে কমপক্ষে 1 মাস আগে। সভাপতি মহোদয় বলেছেন যে ডিসেম্বরের আগে এটা ইলেকশন হবে। তবে বড় প্রশ্ন, বিদ্যমান গঠনতন্ত্রে নির্বাচন হবে নাকি সংশোধিত গঠনতন্ত্রে হবে। খুব শিগগিরই আইওসির কাছে সংশোধিত গঠনতন্ত্র পাঠানো হবে। সেটি অনুমোদিত হলে সংশোধিত গঠনতন্ত্রেই নির্বাচন হতে পারে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আলোচনা করে লাভ নেই যদি সভার সিদ্ধান্ত বাস্তবায়ন না হয়। বিসিবি সভাপতির সাথে মতবিনিময় নিয়ে এমন মন্তব্য করেছেন মুশফিকুর রহিম। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়ালে গিয়ে কিংস অ্যারেনার সুযোগ সুবিধা দেখে মুগ্ধ হন এই তারকা। জাতীয় দলের ক্রিকেটারদেরও এমন সুযোগ সুবিধা নেই, সে কারণে লজ্জিত হওয়া উচিত বলে আক্ষেপ করেন মুশফিক। জানিয়েছেন সুযোগ পেলে খেলবেন আসন্ন এনসিএলে। কিংস অ্যারেনায় চলছে বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের ট্রায়াল ও বাছাই। বুধবার সেই ক্রিকেটারদের সমর্থন জোগাতে অতিথি হিসেবে সেখানে যান জাতীয় দলের তারকা মুশফিকুর রহিম। ট্রায়ালে আসা ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেন, মেটান ছবি তোলার আবদার। ব্যাট হাতেও খেলেছেন কয়েক বল। এরপর ইনডোরের অত্যাধুনিক সুযোগ সুবিধা দেখে ক্ষোভ নিয়েই বলেন, জাতীয় দলের ক্রিকেটাররাও এমন সুযোগ সুবিধা পান না, লজ্জা হওয়া উচিত আমাদের। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত, কারণ এইরকম একটা গ্রুপ বাংলাদেশে, যেটা সানোয়ার ভাই জাভেদ ভাই বললো যে ন্যাশনাল টিম, তো ক্রিকেট তো দূরের কথা, মানে কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। কারণ আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর করতে পারবেন ততদিন আসলে প্লেয়ারদের বের করা অনেক ডিফিকাল্ট হবে। এর আগে মঙ্গলবার বিসিবি সভাপতির সাথে মত বিনিময়ে নিজেদের চাওয়া পাওয়া, অনুশীলনের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন উপস্থিত ক্রিকেটাররা। মুশফিক বললেন, শুধু কথায় নয়, বাস্তবায়ন করতে হবে কাজেও।
আমি আশা করব যে যেগুলো কথা ভালো কথা হয়েছে এবং কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে বা আমাদের প্লেয়ার দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছে তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে। আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা ধরেন মিটিং বলে এগুলো আসলে ফ্রুটফুল হবে না। এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, যারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে। সামনেই এনসিএল টি-20-র আরেকটি আসর। আন্তর্জাতিক টি-20-তে না খেললেও ঘরোয়া ক্রিকেটে এখনও আছেন মুশফিক। বললেন সুযোগ পেলে খেলতে চান এই টুর্নামেন্টেও। ন্যাশনাল লিগে ইনশাল্লাহ খেলার তো ইচ্ছা আছে, যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আলোচনা সমালোচনা কিংবা কোনো প্রশংসা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটু বেশিই হয় যখন হয়। আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি যমুনা টেলিভিশনের স্পোর্টস এডিটর তাহমিদ অমিত। আজকে তার সঙ্গেই সেসব নিয়ে কথা বলতে চাই। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। অনেকদিন পর অমিত, নিশ্চয়ই অনেক ভালো আছেন, প্লিজ বসবেন। বাংলাদেশে মানে তো মাঠের খেলা না, মাঠের বাইরে অনেক বেশি আলোচনা হয়। হ্যাঁ, শেয়ার অ্যান্ড কেয়ার এরকম একটা ব্যাপারও হয়ে গেল। বিসিবি সভাপতি ক্রিকেটারদের সঙ্গে করলেন এবং তার একটা বাইট কথা শুনছিলাম যে ম্যানেজমেন্টও একদল খেলোয়াড় এবং তাদেরও ব্যর্থতা আছে, তারাও হারে, দিন শেষে তারাও হারে। হ্যাঁ, সেটাও একটা দল। তো এই যে ম্যানেজমেন্ট লং রানে, সেই জায়গায় যদি আসি, আসলে বিসিবিতে দায়িত্ব কারা নিতে যাচ্ছে? কারণ নির্বাচন তো একটা ইস্যু এবং অক্টোবরের কথা হচ্ছে, সেটা তো 1 মাস বা আর কয়েকদিন যোগ করলেই সেটা কাছাকাছি, কিন্তু কোনো তোড়জোড় নেই। নির্বাচন কি আসলে হতে যাচ্ছে নাকি অন্য কোনো অ্যাডহক কমিটি বা অন্য কোনো দিকে যাবে বিসিবি? মুশফিক জি কথাটা বললেন যে এরকম আলোচনা এর আগেও হয়েছে অনেকবার, বাস্তবায়ন হয়নি। এখন বাস্তবায়ন করবেনটা কে? এখন আমিনুল ইসলাম বুলবুল যিনি এখন বিসিবির সভাপতি আছেন, তিনি আসলে ঘোষণা দিয়েছিলেন একটা টি-20 নক খেলতে এসছেন, ছোট্ট একটা, তারপর তিনি চলে যাবেন। সেই জন্য প্রশ্ন উঠছে। এবং আমরা জানি অক্টোবরের 6 বা 7 তারিখে ম্যাচ শেষ হয়ে যাবে বর্তমান কমিটির, মানে 1-1.5 মাস, সর্বোচ্চ 1.5 মাস আছে। এর মধ্যে যদি ইলেকশন হতো তাহলে একটা আবহ তৈরি হতো, কারণ আপনার সারা বাংলাদেশে কাউন্সিলর আসতে হবে, ক্লাবগুলোর ব্যাপার আছে। এবং মজার বিষয়, অনেকগুলো বাংলাদেশের সবগুলো জেলা বা বিভাগে কিন্তু অ্যাডহক কমিটি আছে, সেখানে কিন্তু কার থেকে কাউন্সিলর নিচ্ছেন সেটা নিয়ে যদি আদালতে অনেক বিষয় যায়, সে নিয়ে অনেক সংকট তৈরি হতে পারে। ইভেন ক্লাব নিয়েও অনেকগুলো সমস্যা আছে। দুর্নীতি দমন কমিশন দুদক তার রিপোর্টে স্পষ্ট করে বলেছে যে তৃতীয় বিভাগ বাছাইয়ে যেটা 18টা ক্লাব এসছিল, তাদেরকে তারা বলেছে ক্রিকেট ধ্বংস করবার জন্য কাজ করেছে তারা। অর্থাৎ এই ক্লাবগুলো থেকে কি কাউন্সিলর আবার হবে যাদেরকে দুদক বলছে এরকম? সেটা নিয়ে প্রশ্ন আছে। তাহলে প্রশ্ন থেকে যায় যে আসলে বিসিবি কোন পথে এগোচ্ছে? নির্বাচন হচ্ছে নাকি অন্য পথ? আমার যতটুকু সোর্স বলে, আমার যতটুকু জানাশোনা, বিসিবিতে সম্ভবত নির্বাচনটা আপাতত হচ্ছে না। আমার মনে হচ্ছে যে বিসিবির এই নির্বাচন এখন করা খুব কঠিন এই মুহূর্তে। তাহলে কি হবে প্রশ্ন এসে যায়। তাহলে আমার যেটা মনে হচ্ছে একটা অ্যাডহক কমিটি হতে পারে। অ্যাডহক কমিটির তোড়জোড়ও শুরু হয়েছে আমার যতটুকু জানা আছে। 12 জন, 10 থেকে 12 জনের একটা কমিটি হতে পারে, যারা আসলে ন্যাশনাল ইলেকশন বা পরবর্তী কিছুদিনের জন্য 6-7 মাসের জন্য এই কমিটিটা রান করতে পারে, এটা মনে হয়। সবকিছু আবারও স্বল্প মেয়াদে একটা কমিটি হতে পারে, সেদিকেই যাচ্ছে আমার মনে হচ্ছে। বিসিবিতে নির্বাচনের সম্ভাবনা আমি জানি না, হতে পারে। তারপর সেখানেও তো সভাপতি বা একজন কনভেনার, টপ মোস্ট চেয়ারম্যান যে চেয়ারে বসবেন লাগবে কে? সেক্ষেত্রে তো আর এখনকার যারা আছেন তাদের মধ্যে কারোর তো পসিবিলিটি বা সেটা তো নিয়ম, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটা হতে পারে কনভেনিং কমিটিতে আসতে পারে। আমিনুল ইসলাম বুলবুলের সম্ভাবনাই খুব বেশি। উনি যদি বলছেন টি-20তে নক খেলতে আসছেন, আবারও তিনি দায়িত্বে থাকতে পারেন। অনেকে প্রশ্ন করতে পারে যে তার ইচ্ছা আছে কিনা, কিন্তু আমার যতটুকু মানে আরো একটু অল্প সময়ের দায়িত্ব যদি উনি পান, সেটা আমার মনে হয় না উনি না করবেন। কারণ অনেক সেঞ্চুরির কথা বলেছিলেন, তার মানে হতে পারে ট্রিপল সেঞ্চুরি তার একটা পদক্ষেপ বিভিন্ন বিষয়ে আছে। এবং তিনি আম্পায়ারদের এডুকেশনের কথা বলছেন, কোচেস এডুকেশনের কথা বলছেন, প্লেয়ারদের সাথে কথা বলছেন, গ্রাউন্ডস ফ্যাসিলিটিসগুলো বাড়ানোর চেষ্টা করছেন। সব কিছু মিলে অ্যাডহক কমিটি তিনি হয়তো এই দায়িত্বটা নেবেন। এবং মজার বিষয় হতে পারে অ্যাডহক কমিটি, যে গুঞ্জনটা আমি শুনতে পাচ্ছি, একেবারে গুঞ্জন বলতে হবে, বর্তমান যে 10 জন পরিচালক আছেন তার থেকে সর্বোচ্চ 2 জন হয়তো বা থাকবেন। আমিনুল ইসলাম বুলবুল আরেকজন থাকার সম্ভাবনা আছে। বাকি সব নতুন মুখ হয়তো বা দেখা যাবে বিভিন্ন বিভাগ থেকে। সবকিছু মিলে টেলে বিভিন্ন বিভাগকে প্রতিনিধিত্ব করেন তারা। খুব বেশি নন ফেস হবেন বলে আমার যতটুকু মনে হয় না। এবং এইটাই সব থেকে বড় চমক হতে পারে যে বিসিবির এই 10-12 জনের অ্যাডহক কমিটি, যেখানে চেনা পরিচিত মুখ খুব কম, নাও হতে পারে শেষ পর্যন্ত বিসিবিতে আসলে খেলা তো অনেকভাবে ঘোরে,
কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যে উদ্যোগগুলো নিয়েছেন বা ট্রিপল সেঞ্চুরির কথা বলেন, রুট লেভেল থেকে যে প্রক্রিয়াগুলো শুরু করিয়েছেন, ওনার থাকাটাও কি জরুরি নয় এগুলো এক্সিকিউট করতে বা এগুলোর ফল পেতে? অবশ্যই যে উদ্যোগগুলো নিয়েছেন আসলে সবার মাঝে নজরটা কাটছে, অন্তত মোটা দাগে আপনি চিন্তা করেন যে পরিবর্তনগুলো আমরা স্বপ্ন দেখি। ক্রিকেটাররা উনি কি বলেছেন, এই প্রত্যেকটা ক্রিকেটার, লিটন দাস বলেন, মুশফিক, ওরা যত সুন্দর করে ক্রিকেটের সমস্যাগুলো বলতে পারবে আর কেউ বলতে পারবে না। তো ওরা খুব সুন্দর করে কিন্তু মার্কিং করেছে কোন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, যেমন আমাদের বিসিবির সব থেকে কম মার্কস পেয়েছে যতটুকু আমি জানি। গ্রাউন্ডসের অবস্থা খুবই খারাপ। আমরা জানি গামিনী ডি সিলভাকে নিয়ে বিসিবি সভাপতি পদক্ষেপ নিয়েছেন, আমি যতটুকু দিন তাকে নিয়ে বহিষ্কারও করেছিলেন, তারপর বিভিন্ন অনুরোধ করে তাকে হয়তো আটকানো হয়েছে। আমি জানি না গামিনী আবার ফিরবে কিনা। বিসিবি সভাপতি এই জায়গায় দাঁড়িয়েই বলেছিলেন যে গামিনী আসলে তার ব্যর্থতার কথা বলেছেন, লাল কার্ডের কথা বলেছেন। টমি হেমিং তো আসলেন, দেখা যাক শেষ পর্যন্ত তার তো ওয়ার্ক পারমিটও শেষ হয়ে গেছে। বিসিবি যার কাজে খুশি নয়, বলছে অস্বস্তি আছে, তার ওয়ার্ক পারমিট বা আবার বাড়ানোর জন্য বিসিবি আবেদন করেছে, এটা আসলে খুব অবাক বিষয়। আসলে বিসিবির সবকিছুই তো আর আমিনুল ইসলাম বুলবুলের হাতে নেই, অনেক কিছু জায়গা থেকে থাকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর ফিক্সিং কতটা সুরক্ষিত বাংলাদেশের ক্রিকেট, সেটা তো লিগেলে একটা আলোচনা হয়, সেটা নিয়েও রিসেন্টলি আরো অনেক আলোচনা হচ্ছে এবং আরো একবার মানে থলের বেড়াল বের হবে এরকম সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে সংবাদ। তো এটা নিয়ে কি মনে হয় আপনার? আমার মনে হয় ফিক্সিং এর রিপোর্টটা পুরোপুরি এত বড় পৃষ্ঠা আমি জানি না কে দেখেছে এখন, অনেক রকম আলোচনা হচ্ছে এবং আমার মনে হয় যারা তদন্ত কমিটিতে আছেন তারাও কেন এটা গণমাধ্যমে আসতে দিচ্ছেন, তারাও কি ভাবছেন যে তারা দেওয়ার পর এটা বাস্তবায়ন হবে না, তার আগে একটু জানিয়ে দেয়, সবাই জানুক, হতে পারে। কিন্তু সব আলোচনা কিন্তু ঠেকে যে এই ক্রিকেটারদের প্রতি, ক্রিকেটাররা দোষ করেছেন কিনা, কি করেছেন, খুব সহজ তাদেরকে ব্লেম দেয়। কিন্তু ওই রিপোর্টে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানের নাম আছে, অনেকগুলো সংগঠনের নাম আছে, কিন্তু প্রতিষ্ঠান মানে উপরের লেভেল না থাকলে এসব দুর্নীতি করা সম্ভব নয়। তা আপনি শুধু যদি ক্রিকেটারদেরকে বহিষ্কার করেন, ক্রিকেটারদেরকে শাস্তি দেন, বাকিদেরকে আপনি দূরে ঠেলে রাখেন, বাঁচিয়ে রাখেন, তাহলে আলটিমেটলি খুব লাভ হবে না আপনার একেবারে। এবং বিসিবি সভাপতি যেমনটা বলেছেন, দায় কিন্তু ম্যানেজমেন্ট কিংবা যারা এটা পরিচালনা করছেন তাদেরও নিতে হবে। আপনাকে আমি আরো রাখতে চাই, আজকে শোতে আরো আলোচনা করবো, তবে একটা সময় হয়েছে বিরতি নেওয়ার। দর্শক, সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। আমাদের সঙ্গে তাহমিদ আহমেদ আছেন, স্পোর্টস এডিটর, যমুনা টেলিভিশন। আমরা কথা বলছিলাম বিপিএল ফিক্সিং নিয়ে। বিপিএল নিয়ে তো অনেক কিছুই নতুন করে শোনা যাচ্ছিল। গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবা নাম, তিনিও কথা বলেছেন, এবং আমেরিকান একটা বা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা এজেন্সিকে বা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে নতুন করে। সব মিলিয়ে এটা কিভাবে দেখছেন? এটা কি পজিটিভলি আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে? এরকম হলেও হতে পারে, কিন্তু আমার আবারও ভয় থাকে। বিপিএল মানেই সমস্যা। গতবার চিন্তা করেন তারা কত কিছু করবে বললো, অনেক কিছু নতুন আসছে সরকার, কিন্তু দেখেন একটা ভেজাল বার্তা দিল যে রাজশাহী আর চিটাগং নিয়ে। আলটিমেটলি পুরো বিপিএল এর কনসেন্ট্রেশন এখানে চলে গেল এবং একটা ব্যর্থ বিপিএল হয়ে গেল। প্রত্যেক বিপিএল এরকম কোনো না কোনো সমস্যা আছে এবং আলটিমেটলি সেটা ব্যর্থতায় পরিণত হয়। এবারও তাই বলতেছে বিশাল বিপিএল। এই আমিনুল ইসলাম বুলবুলকে আমার একটা প্রশ্ন করার আছে এই জায়গাটায়। উনি কিন্তু বলতেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেট ঠিক করতে হবে, এ করতে হবে, কিন্তু দেখেন শুরু হচ্ছে এনসিএল টি20 দিয়ে, তার সময় তো অন্য কোনো টুর্নামেন্ট হয়নি, এই একটা টুর্নামেন্টই হচ্ছে। আবার এনসিএল টি20 দিয়ে শুরু করছেন, কোনো কিন্তু বিসিএল না, বিসিএল কিন্তু বন্ধ হয়ে আছে। আবার সমস্ত কনসেন্ট্রেশন হচ্ছে বিপিএল। এবার এই বিপিএল সেটা করতে হবে, বিদেশি কোম্পানি নিয়ে আসতে হবে। আপনি যাই কিছু করেন, এমন একটা ঘটনা ঘটবে এই বিপিএলে, দেখবেন এই বিপিএলও কোনো না ঘটনা হবে। সেই জন্য বিদেশি কোম্পানি আসলে ওরা যদি টাকাটা তো তুলতে চাইবে, তারা যদি এখন বেটিং কোম্পানিকে কোনোভাবে সম্পৃক্ত করে কি না আমি জানি না, সেই বিষয়গুলোর প্রতি সতর্ক থাকতে হবে। বেশি ভালো করতে যায় যেন খারাপ যেন না হয়ে যায়। কারণ আমিনুল ইসলাম বলবো এই কথাও এখানে বলে গেছেন যে বিপিএল দেশে ক্রিকেট উন্নয়নে কোনো কাজে লাগে না। যখন সভাপতি, তার তো অভিজ্ঞতার একটা দাম আছে, তিনি 15-20 বছর দেশের বাইরে কাজ করেছেন, তিনি যখন এটা বলেন আমাদের এটা বিশ্বাস করতে হয়। তার যেই ক্রিকেট বাংলাদেশি উন্নয়নে কাজে লাগবে না, তার প্রতি এত কনসেন্ট্রেশন দেওয়ার কিছু নেই। রাইট। এখানে একটা, যেহেতু জানেন না আপনি ওই কোম্পানিকে বা ওই এজেন্সিকে, এখানে একটা থ্রেট থেকে যায়। যেহেতু সমস্যার কথা এলো, ফিক্সিং এর কথা এলো, বা ক্রিকেটারদের জন্য যে অফার আসে বুকি থেকে শুরু করে সব জায়গায়, এখানে অ্যালেক্স মার্শালের কথা এসেই যায়। ওভারঅল আমরা আমিনুল ইসলাম বুলবুলের কথা, অফেয়ারের কথা বলছিলাম, যে আপনি সাইমন টাফেলের কথা বলেন, আপনি টনি হেমিং এর কথা বলেন, কিংবা অ্যালেক্স মার্শালের কথা বলেন, দে আর দ্য বেস্ট অফ দ্য বিজনেস। তাদেরকে আনা হচ্ছে যেখানে যেখানে সমস্যার সমাধান করতে। অ্যালেক্স মার্শাল যে অল্প দিনই থাকেন না কেন, কিংবা যতটুকু দেখিয়ে দেন না কেন, তাতে কি কারাপশন কিংবা ক্রিকেটারদের মানসিকভাবে এই জায়গাটা অ্যাকসেপ্ট না করা? আমিনুল ইসলাম বুলবুল এই অ্যালেক্স মার্শালকে নিয়ে এসছেন, টমি হেমিংকে নিয়ে এসছেন, সাইফন টাফেল, এই জন্য অনেক দিন তিনি বাংলাদেশের ক্রিকেটে তাকে মনে রাখতে বাধ্য। অ্যালেক্স মার্শাল এসছে মানে দুর্নীতি চলে যাবে তা না। আমি নিশ্চিত তার নাম যে তিনি যে বাংলাদেশে এসছেন, যারা এরকম ফিক্সিং করে তাদের কলিজার পানি অর্ধেক কমে গেছে এই নামটা শোনার পর। তিনি কিন্তু তদন্ত করবেন না, একটা জিনিস পরিষ্কার থাকা উচিত। তদন্ত কর্মকর্তা না, তিনি ফিক্সিং তদন্ত করে কে কে ফিক্সার বের করবেন তা না। তিনি কিন্তু ট্রেনিং দিতে এসছেন,
টিম গঠন করতে এসেছেন। দেখেন একে কাজ সাইমন টফেল করবেন, একে কাজ টমি হেমিংও করবেন, তার কিউরেটর তৈরি করবেন, ইনিও এই কাজটা করবেন, ট্রেনিং দিবেন কিভাবে করতে হয়, ক্রিকেটারদেরকে শেখাবেন কিভাবে দূরে থাকতে হয় এই কাজটা থেকে। খুবই দারুণ কাজ। কিন্তু একটা জায়গায় প্রশ্ন আছে, মানে এই অ্যালেক্স মার্শালকে নিয়ে এসে আপনি একটা বার্তা দিতে চান যে দুর্নীতি করা যাবে না, ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের কোনো জায়গা নেই, ফিক্সিংয়ের কোনো জায়গা নেই অর্থাৎ, এবং ক্রিকেটারদের নামে যে অভিযোগগুলো উঠছে এগুলো কিন্তু কোনো প্রমাণিত নয়, অভিযোগ বলতেছি। এমন অবস্থায় আপনি যে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নামে নিয়ে তো অনেকগুলো অভিযোগ আছে, তার নামে তো দুর্নীতির অনেকগুলো কেসের কথা বলা হচ্ছে। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অর্থাৎ আপনার প্রধানের নামে অনেকগুলো অভিযোগ আছে, আমি বলছি না প্রমাণ হয়েছে, তিনি এসে কি ক্রিকেটারদের সামনে বলবেন যে তোমরা দুর্নীতি করো না? এটা তো ভয়ঙ্কর ধরনের কনফ্লিক্ট। আমিনুল ইসলাম বুলবুলকে প্রশ্ন উত্তর দিতে হবে, তিনি কি তাকে রেখে বিপিএল এর দুর্নীতি দমন করতে চান? এগুলো তো সবই অভিযোগ, যে ক্রিকেটারদের নামে অভিযোগ আছে, আমি জানি অভিযোগ আসলে তাদেরকে বিরুদ্ধে শাস্তি নেবে। আপনি যদি ক্রিকেটারদের বিরুদ্ধে এত সহজে শাস্তি নিতে পারেন, আমাদের জন্য গণমাধ্যমের জন্য সহজ, নামগুলো খুব মানুষ বেশি দেখে, খুব বেশি হিট হয়, কিন্তু কর্মকর্তাদের কথাগুলো ভাবা উচিত। আমার মনে হয় যে অভিযোগে যতক্ষণ পর্যন্ত সত্যতা হোক, জাজ হয় না, আমার মনে হয় এই সমস্ত মানুষকে একটু বিপিএল থেকে দূরে রাখা উচিত। তাহলে আপনার বাস্তবতা তখন সাংঘর্ষিক হয় না। আপনি একদিকে মুখে বলবেন দুর্নীতি করা যাবে না, আমি এই বার্তা দিতে চান পরিষ্কারভাবে জিরো টলারেন্স হলে তো আপনার কমিটির মধ্যেও জিরো টলারেন্স থাকতে হবে। যাদেরকে দিয়ে আপনি বিপিএল করতে চান তাদেরকেও সমস্ত লোকদেরকে অভিযোগ থেকে মুক্ত থাকতে হবে, এটা খুব মনে রাখা উচিত। এবং তাদের বিরুদ্ধে কে অভিযোগ এনেছে? সরকার এনেছে, তাদের বিরুদ্ধে কেস হয়েছে, মামলা হয়েছে। তারা যতক্ষণ নিজেকে প্রমাণ করতে পারছেন না যে তারা আসলে নিষ্কলুষ, ততক্ষণ মধ্যে তাদেরকে দূরে রাখাই ভালো। একেবারে আমাদের সময়ও শেষ। সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনি যেটা বললেন যে নির্বাচন থেকে সরে যে অ্যাডহক কমিটি এই জায়গাটা আসতে পারে, আমিনুল ইসলাম বুলবুল, তাকে নিয়ে একটা পজিটিভ ব্যাপার আছে, তিনি সামলাতে পারেন। পাশাপাশি যিনি চেয়ারে বসবেন, বিপিএল হোক বা অন্য কোনো জায়গায়, তিনি যদি স্বচ্ছ থাকেন তবেই না স্বচ্ছ হবে। বাংলাদেশের ক্রিকেট কিন্তু কমিটি চলে আছে টেস্টের মতো, কখন যে কোন রং বদলায় কি যে চিন্তা দেখা যায়। আমরা আসলে আমিনুল ইসলাম বুলবুলের ইনিংসের দিকে দেখতে চাই, তিনি কত দূর খেলতে পারেন বাংলাদেশের এই ক্রিকেটে, টি-20তে ওয়ানডেতে ইনিংসে পরিণত হয় কিনা, টেস্টও হোক না। অসংখ্য ধন্যবাদ অমিত আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।